যে আগামীতে এই বিচারিক প্রক্রিয়াটা এগিয়ে যাবে। সো আমরা ওইটুকু চাই। এবং আপনারা সবাই অলরেডি এটা আপনাদের জায়গা থেকে জেনে থাকবেন যে এই যে আমাদের জুলাই সনদ, এটা কোন প্রক্রিয়া হবে এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা চলছে এবং শেষ পর্যায়ে মোটামুটি দুইটি অপশন আমাদের হাতে আছে। এক, এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, যেটা সবচেয়ে সাস্টেইনেবল ওয়ে। সেকেন্ড, আরেকটা বলা হচ্ছে, যেটা জামায়াত সহ বিভিন্ন ইসলামিক দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে, গণভোট, যেখানে একটা জনগণের ম্যান্ডেট থাকবে। বাকি সকল প্রক্রিয়ার কিন্তু আইনগতভাবে বাস্তবায়নের পথে বিভিন্ন ধরনের লুপহোলস রয়েছে। সো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে আবারও বলি, ফেব্রুয়ারি কেন, তার আগে নির্বাচন হলেও আমাদের সমস্যা নেই, কিন্তু আমরা এই মৌলিক সংস্কার, আমরা দৃশ্যমান বিচার, অন্তত যতগুলো মানুষের আকাঙ্ক্ষা ওই কয়েকজন মানুষের আমরা দৃশ্যমান বিচার এবং এই জুলাই সনদ, এটার আমরা আইনগত ভিত্তি চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান করে। সো আমাদেরকে অনুগ্রহ করে আপনারা নির্বাচনের মুখোমুখি করবেন না, বরং আমরা মনে করি এখন অন্যান্য অনেকে যারা বিভিন্নভাবে নিজেদের এখন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস ফিল করছেন, তারা এই নির্বাচন নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন, আমরা যেটাকে আমাদের জায়গা থেকে সমর্থন করি না। এবং সর্বশেষ ভাই আরেকটি কথা বলেছেন সিলেট নিয়ে। শুধু সিলেট নয়, আমাদের পুরো বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে, 300 আসন রয়েছে, আমাদের সেই কাজগুলোই চলছে। কিন্তু আমরা এনসিপি নতুন রাজনৈতিক দল, আমরা এখনো আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার 1 বছর হয়নি। আমরা মনে করি আমরা একটা নির্বাচনে অংশগ্রহণ করি বা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই না কেন, তার আগে আমাদের ভিতটাকে শক্ত করতে হবে। সেই ভিতটা হচ্ছে আমাদের সাংগঠনিক কাঠামো, প্রতিনিধিত্ব করি এবং যারা একই চিন্তা ভাবনাগুলো ধারণ করেই বিগত অর্ধযুগ বা এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছি, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আগামীতে জনগণের যে কোনো নির্বাচন বলি বা এই রিলেটেড যে কোনো বিষয়ে ফাইট দেওয়ার জন্য আমাদের এই সমমনা যে আমাদের দলগুলো রয়েছে, ব্যক্তি আমরা যারা রয়েছে, আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন। ইভেন আপনি দেখে থাকবেন বাংলাদেশের মানুষ এটা চায় যে তারা এক যেন হয়, আলাদা আলাদা হয়ে ফাইট দেওয়ার চেয়ে এক হয়ে মোকাবেলা করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা স্বভাবতই মানুষের কাছে শুনি যে নতুন কিছু, তৃতীয় কোনো একটা শক্তিশালী দল তারা দেখতে চায়। সো এটার জন্য যেহেতু আমরা খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলোর বয়স বেশি দিন হয়নি, সো আমরা এই জন্য এক হয়ে আমাদের জায়গা থেকে জনগণের জন্য এভাবে কাজ করতে চাই। গণ অধিকার পরিষদের সাথে আলোচনা চলছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা যেটা চলছে সেটা পজিটিভ আলোচনা। এখানে আরো অন্যান্য রাজনৈতিক দল, এবি পার্টি রয়েছে, গণসংহতি, তারা তাদের মধ্যম পন্থার রাজনীতির কথা বলে থাকেন, বা অন্যান্য যারা রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম রয়েছে, এখানে ধরেন অ্যালায়েন্স হতে পারে, একীভূতকরণের আলোচনাও আসতে পারে, কিন্তু আলোচনা চলছে, পজিটিভ আলোচনা। আমরা আশা করি যে সামনে যেটাই দেশের এবং মানুষের জন্য ভালো হবে সেটাই হবে। দ্বিতীয় প্রশ্ন, গত পরশু দিন অ্যাকচুয়ালি বলা যায়, বা বাংলাদেশের সময় গতকাল, একদম অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং খুবই বাংলাদেশের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকার 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে তাদের সাথে নিয়ে গিয়েছেন। তাদের অবশ্যই এইটুকু ক্লিয়ার ধারণা থাকা দরকার ছিল কাদেরকে তারা কোন প্রোটোকলে কোথায় থেকে কোথায় নিতে পারবেন। যদি না নিতে পারেন তাদের সাথে প্রতিটি জায়গায়, তাহলে ওই জায়গায় তাদের সিকিউরিটি নিশ্চিত করার প্রয়োজন ছিল। কিন্তু তারা বাংলাদেশের এই প্রধান রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে এমন বিব্রতকর এবং অসম্মানজনক পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলেছেন, যেটা শুধু আমাদের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, ইভেন যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে নিয়ে গিয়েছেন, ইভেন সরকার প্রধান, এটা তাদের সবার জন্য লজ্জাজনক। এবং আমরা এর আগেও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন সেখানে, তার সাথেও এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এই প্রথম জায়গাটিতেও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিংবা ওই দেশে আমাদের যে কনসুলেট রয়েছে, তাদের কাউকে স্ট্রিক্টলি কোনো অ্যাকশন নিতে আমরা দেখিনি। আমরা মনে করি এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা, এবং এই দুর্বলতা তারা প্রত্যেকটি জায়গায় দেখিয়ে আসছেন। দেখেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা, সেটা কিন্তু কমে আসছে। এবং আমরা মনে করি যে
তারা যে একটা বিপ্লবোত্তর সরকার বা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, ওইটুকু বোল্ডনেস তারা তাদের কাজের মধ্য দিয়ে দেখাতে পারছেন না। কারণ আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো ওই জায়গায় গিয়ে জড়ো হয়েছেন, এই তথ্যগুলো বা এরকম যে ঘটনা ঘটাতে পারে এগুলো তাদের কাছে ছিল, কিন্তু তাদের কনসুলেট বা প্রশাসনের মাধ্যমে তারা এগুলোর ব্যবস্থা নিতে পারেননি। আমরা চাই তদন্ত সাপেক্ষে ইভেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো অফিসার এটার সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কারণ যারা ওখানে আছেন, এই আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো, ফ্যাসিস্টের যে দোষরা ওখানে আছে, তারা কেউই এই বাংলাদেশের যে ইউএস এম্বাসি তাদের যে নথিভুক্ত কিংবা তাদের পাসপোর্টের সাথে যে তথ্যগত সম্পর্ক এগুলোর বাইরে না। সো আমরা আমাদের জায়গা থেকে তাদের দৃশ্যমান কঠোর ব্যবস্থা এবং বিচার আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথা বলতে চাই যে বিবৃতির মধ্য দিয়ে নিজের দায় সারা যে আপনাদের মনোভাব, এগুলো থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আর অল্প কিছুদিন সময় আপনাদের ভাষ্য অনুযায়ী আছে, তার আগে যদি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা আপনারা পূরণ না করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষের সামনে আপনাদের মুখ দেখানো আর সম্ভব হবে না। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমরাও জানতে চাই যে এই 1 বছর 1 মাসে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে ওই পদগুলোতে বসে তারা কি কি সংস্কার করেছেন এটা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। দ্বিতীয়ত, ভাই যে কথাটি বলেছেন, আমার মনে হয় যে, আমি জানি না আমাদের প্রতি ভাইয়ের কোনো রাগ ক্ষোভ আছে কিনা, আমরা বারবার বলে এসেছি আমরা নির্বাচন চাই এবং এই নির্বাচনটা যদি ডিসেম্বরে হয় আমাদের সমস্যা নাই। কিন্তু কথাটা হচ্ছে এই যে একটা রক্তক্ষয়ী একটা অভ্যুত্থান হলো, শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলো, এটার কারণ তো খালি একটা নির্বাচন ছিল না। আপনারা যারা আছেন আপনারা একমত হন যে শুধু একটা নির্বাচনের জন্য, একটা সরকার পরিবর্তনের জন্য অভ্যুত্থান ছিল, তাহলে আমরা এখানে কথা বলবো না। কিন্তু আমরা জানি আপনারা এটা এই আকাঙ্ক্ষাটা আপনাদের আমাদের সবার, যে অন্তত মৌলিক কিছু সংস্কারগুলো, সিস্টেমটা যে করাপ্টেড হয়ে গিয়েছিল এগুলোর পরিবর্তনটা আমরা সবাই চাই, প্রত্যাশা করি। এবং যারা এতগুলো মানুষকে এভাবে খুন করলো, শুধু এই জুলাই অভ্যুত্থানে না, এই 1 যুগেরও বেশি সময় ধরে, তাদের বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে চাই। হয়তো প্রত্যেকটা মামলার দৃশ্যমান বিচার এই অল্প সময় হবে না, কিন্তু আমরা অন্তত যে প্রধান যে কালপ্রিট গুলো ছিল, খুনের গণহত্যার যারা নির্দেশদাতা ছিল, ওই রকম যদি খুনি হাসিনা, কামালের মতো যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ওই আরাফাতের মতো যারা আইসিটি এরকম বিভিন্ন জায়গাগুলোতে ছিল, পলকের মতো যারা ছিল, এইরকম অন্তত 10, 15, 20 জনের আমরা যদি বিচারিক রায় এবং সেটা কার্যকর দেখতে পারি, তাও আমরা আস্থা রাখতে পারবো। এই সাংগঠনিক কাঠামোর লক্ষ্যেই আমরা আমাদের যারা সমন্বয় কমিটিতে জেলা উপজেলা পর্যায়ে রয়েছেন তাদের সাথে কথা বলতেই আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলার উদ্দেশ্যে বের হয়েছি। আমরা সিলেট বিভাগ আজকে এবং কালকের মধ্য দিয়ে শেষ করছি, এরপরে অন্যান্য বিভাগগুলোতে যাব। আমরা অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমাদের আহ্বায়ক কমিটি করব, এটা আমাদের লক্ষ্য। এবং নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডে আমরা আমাদের আহ্বায়ক কমিটি করতে চাই। আমরা মনে করি আমাদের সাংগঠনিক কাঠামো যদি শক্তিশালী হয় তাহলে আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি আসনে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা মনোনয়ন দিতে পারবো এবং বাংলাদেশের প্রত্যেকটি আসনে আমরা যোগ্য, সৎ এবং জনগণের প্রতিনিধিত্বকারী যে প্রার্থীরা রয়েছেন আমরা তাদেরকে জনগণের প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে আমরা আমাদের জায়গা থেকে মনোনয়ন দিতে চাই।